নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কল্পবিজ্ঞানের আরেকজন সাহিত্যিককে। তার নাম, আসল নাম অমিতাভ ঘোষ, কিন্তু পাঠকের কাছে তার প্রসিদ্ধি ছিল সিদ্ধার্থ ঘোষ নামে। জন্ম 1948 সালের 15ই অক্টোবর মাসে কলকাতায়। ছোটবেলা থেকে লেখালেখি শুরু হলেও 1971 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করার পরেই তার সাহিত্য কীর্তি পূর্ণতা পায়। কল্পবিজ্ঞান ও রহস্য গল্পের সাহিত্যিক হিসেবে তিনি খুব অল্প সময়েই পাঠকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। তার সৃজনশীলতাও ছিল বহু বিস্তৃত। ছবি তোলা, সঙ্গীত ও তার রেকর্ডিং, মুদ্রণ শিল্প, পুরনো কলকাতার কারিগরি বিদ্যার ইতিহাস, ডিটেকটিভ আর বিজ্ঞান আর কল্পবিজ্ঞানের গল্পের ক্রমবিকাশ, সিনেমার আদিযুগ ইত্যাদি বহু বিষয়ে তার বেশ কিছু অসামান্য কাজ রয়েছে। মাত্র 54 বছর বয়সে 2002 সালে তার অকাল প্রয়াণ না হলে বহু সম্ভাবনার ওপরে এইভাবে জবনিকা হয়তো পড়ত না। তা না হলে হয়তো তিনি তার কাজের জন্য অবশ্যই আন্তর্জাতিক খ্যাতিও পেতেন। শ্রোতা বন্ধুরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার এবং রুদ্রর যে সম্পর্ক রয়েছে তা হয়তো আপনাদের কাছে সেইভাবে ব্যক্ত করা হয়নি। আমরা দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কাজেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র এবং সাহিত্যিক সিদ্ধার্থ ঘোষের এই গল্পটি আজকে আপনাদের কাছে নিয়ে আসতে পেরে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আজকে পাঠ করব শ্রী ঘোষের কল্পবিজ্ঞানের এই গল্পটি, যেটি 1988 সালে রচিত। 2024 সালে কল্পবিশ্ব নামক সংস্থার পূজাবার্ষিকীতে এই গল্পটি পুনঃপ্রকাশিত হয়। গল্পের নাম কুরুক্ষেত্র হাইওয়ে। তাহলে শুরু করি পাঠ। সিদ্ধার্থ ঘোষের গল্প কুরুক্ষেত্র হাইওয়ে। তিন বসন্ত 17 দিন পরে এবার বুঝি প্রতীক্ষার অবসান। শেফালি নদীর কোলে পলাশপুর গ্রাম ছেড়ে পালানোর কাহিনী বহুদিন হল স্বেচ্ছায় মনের কোণে নির্বাসিত করেছে রীতা। অকারণে নিজেকে অস্থির করতে চায় না বলে। মশালের দাউ দাউ রক্ত যখন হিংস্র ছুটে বেড়াচ্ছিল তাদের গ্রামের কিনারায়, রীতার হাসির উচ্ছ্বাসে ঘুম ভেঙে কোকিয়ে উঠেছিল শহর সড়কের দুধারে ধোঁয়াটে জটাওয়ালা গাছের যত পাখি, আর রাত জাগাদের ডানা গুটিয়ে এসেছিল অজানা আতঙ্কে। সন্ধানী মশালের মতো পাখিরাও বুঝতে পারেনি গ্রামের ভিটে ছেড়ে কোনো আহাম্মক শহরের দিকে পা বাড়াতে পারে। সূর্য মন্দিরের শতায়ু পুরোহিত শুধু স্মরণ করতে পেরেছিলেন এ গ্রামের একমাত্র বাসিন্দার মুখ, যিনি শহরের প্রলোভনে ধর্মত্যাগী হয়েছিলেন। বলা বাহুল্য, তিনি আর ফিরে আসেননি। যে যায় সে কখনো আর ফিরে আসে না। ভূর্জপত্রের পুঁথির 23টি আপ্তবাক্য দুর্লঙ্ঘ প্রমাণিত করেছে জনপদের এ যাবৎকালের ইতিহাস। কিন্তু শহরের প্রলোভনে ধর্মত্যাগী হয়নি রীতা। ধর্মত্যাগ আগেই করেছিল এবং সেই দায়ে সূর্য মন্দিরের পূর্বে নরক জলায় জীবন্ত সমাধিস্থ হওয়ার নিদান মেনে নেয়নি। শহরের চেয়েও বড় প্রলোভন তার জীবনের প্রথম পুরুষের স্পর্শ। দুরু দুরু অভিসারকে ছায়ার রাজ্যের লুকোচুরি পার করে সূর্যের কিরণে বিস্তৃত করতে চেয়েছিল। ভিন্ন গোষ্ঠী, ভিন্ন জাতি, ভিন্ন ধর্মের অয়নের সাহচর্যের আকাঙ্ক্ষা শহরে যন্ত্রকলের বাঁশি, ধোয়া, কালি ও
ও ছুটন্ত চাকার রুদ্ধশ্বাস জটিলতার ভুবনকেও বরণীয় করে তুলেছিল। 3 বসন্ত 17 দিনের পূর্বে কয়েকটি মোহময় দিন গন্ধক আর অম্লরসের বাষ্পসিক্ত শহুরে হাওয়ায় ভাসিয়ে রেখেছিল তাদের ছাদ কোঠা। পায়ের নিচে অট্টালিকার বাকি 26 তলা শিকড় সমেত লুপ্ত হয়ে গিয়েছিল। তারপর কখন যেন বেরসিক ক্ষুধা তার তাগিদ নিয়ে ফিরে এলো। তখন জানলার ওপরে বেগুনি আকাশে শহরের বিলুপ্ত রাত্রি জড়িয়ে আছে। একটা লোহার খাঁচা নামিয়ে আনলো, তাদের পৌঁছে দিল পথে। অয়নের যাবতীয় সঞ্চয় 3 মোড়ক পাউরুটি হয়ে ফুরিয়ে গেল। ফসল তোলার দিন শেষ হওয়া মাত্র সব সঞ্চয় যে খুইয়ে বসে, গ্রামের জীবনে তার নিশ্চিত অনাহার। কিন্তু রাত জয় করে, ঋতু বিলোপ করে টকবক করে ফুটছে শহর। তার ইন্ধন যোগাবার জন্য হাত পায়ের প্রয়োজন কখনোই ফুরোয় না। বেঁচে থাকার চাহিদা পূর্ণ হওয়ার স্বাদ বাসি হওয়ার আগেই দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো অফুরন্ত দিন। উপলব্ধি নিরন্ধ্র হয়ে জানিয়ে দিল তারা বেঁচে আছে, বেঁচে থাকবে আরো বহুদিন। বহুদিন বাঁচতে হবে। দিনগুলো আর আগের মতো অস্ফুট নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে উধাও হয়ে যাবে না, হারিয়ে যাবে না, হারিয়ে যাবে অন্য কিছু। 3 বসন্ত 17 দিন পূর্বে যন্ত্রের ঘর্ষণে পোড়া তেল মাখা তুষারপাতের মধ্যে গাড়ি আড্ডার চোরাবাজারে নামমাত্র দরে অয়ন বেচে দিল তার শীত বস্ত্র। সংগ্রহ হলো পাথেয়। যাত্রীবাহকের কামরায় চির হেমন্তের আবহাওয়া তুষার মৃত্যু রোধ করল। বহু দূরের একটি দিন, যেখানে উজ্জ্বল উষ্ণ বাতাস বইছে আর পেশিবহুল 2টি হাতের ভারী সমাদর, সেইখানেই নামবে অয়ন। ভাগ্যান্বেষীদের লক্ষ্য এর চেয়ে সুনির্দিষ্ট হয় না। আজ 3 বসন্ত 17 দিন পরে প্রথম চিঠি পেয়েছে রীতা। চলে এসো, আর ঠিকানা অয়নের ঠিকানা, আস্তানা, একার, নিজস্ব। অপরাজেয় কেশবন্ধ নির্মাতার সংস্থায় রীতা 3টি বিশ্বযুদ্ধের 17টি বাহিনীর জন্য 51 রঙের 10,33,27,321 মাইল দীর্ঘ কৃত্রিম বস্ত্র বয়ন করে গ্রাসাচ্ছাদনের প্রয়োজন মিটিয়েছে। 73 প্রদেশের 292 প্রান্তরে পূর্ব ঘাঁটিতে পৌঁছাবার জন্য আসন সংগ্রহের সম্বল নেই তার। আন্তঃপ্রাদেশিক ভূ পরিবহন ঘাঁটিতে পৌঁছে অয়নের মতোই শীত বস্ত্রের বিনিময়ে রীতা ভেবেছিল সমস্যার নিরসন করবে। 3 উৎসাহী খরিদ্দারও জুটেছে একে একে। প্রথম ব্যক্তি পরীক্ষার ছলে বস্ত্রের খাপ থেকে শুকনো খাদ্যের কৌটোটি ইন্দ্রজাল করেছে। দ্বিতীয় ব্যক্তি ভালো মূল্য দিতে রাজি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে রীতা আবিষ্কার করে যে খরিদ্দারের নিজস্ব যন্ত্রালয়ে মুদ্রিত আয়তাকার প্রতিশ্রুতিপত্রগুলি দ্বিতীয় কেউ মান্য করবে না। তৃতীয় খরিদ্দার কৌতূহল প্রকাশ করার পর রীতার হাতে মাত্র শেষ 2 ভেঁপু সময় ছিল। রীতার উৎকণ্ঠা বাড়ে, আর মন্থরতর হতে থাকে খরিদ্দারের প্রশ্ন পরীক্ষা, পর্যবেক্ষণের প্রক্রিয়া। রীতা বলে, নিতে হয় এক্ষুনি নিন, গাড়ি ছেড়ে দিলে আমার আর কিছুই বিক্রির কোনো প্রয়োজন পড়বে না। খরিদ্দার রীতার গন্তব্য জানতে চায়, তারপর স্বয়ং উদ্যোগী হয়ে বৈদ্যুতিক সংবাদ ভাণ্ডার উজ্জীবিত করে নিবেদন করে অপেক্ষাকৃত মন্থর গতি আরও একটি শকটেও রীতা আজ 73 প্রদেশে পাড়ি দিতে পারে। মধ্যাহ্ন সূর্য 15 কাহন হেলে পড়ার আগে রীতা পৌঁছে যাবে। ব্যক্তিগত প্রতিষ্ঠানের এই দ্বাদশ চক্রযানে মাশুলও জাতীয় পরিবহনের তুলনায় লোভনীয়। ন্যূনমূল্যে শীতবস্ত্র বেচে রীতা 372 সংখ্যক যাত্রীর আসন অধিকার করল। আহত অসুস্থ দানবের গর্জনে গর্জনে প্রতিবাদ ছাড়িয়ে এগিয়ে চলেছে চক্রযান। বায়ু নিরোধের
ত্রুটিপূর্ণ ব্যবস্থা প্রতিকার করতে রুদ্ধ জানলা এখন দৃষ্টিও নিরোধ করে নিশ্চিন্ত। চোখের তারায় কোনো দৃশ্য ছুটছে না, তাই গর্জন আর কম্পন বাদে অগ্রসর হওয়ার কোনো বোধও জন্মায় না। চোখ বুজে ঠেস দিয়ে বসে আছে রীতা। রামধনু পাহাড়ের দিকে এগিয়ে চলেছে সে অন্ধকারের সওয়ারি হয়ে। আনন্দের পিছনে দাঁড়িয়ে অনিশ্চয়তা, ছড়িয়ে পড়ছে বিবশ ছায়া। মধ্যাহ্ন সূর্যের কুড়িকাহন প্রণিপাত থেকে অপেক্ষা করবে অয়ন। কিন্তু কতক্ষণ অপেক্ষা করবে অয়ন, আর কতক্ষণে পৌঁছাবে রীতা? ঘাসের সমুদ্রে গোড়ালি ডুবিয়ে দাঁড়ালো রীতা। শুধু তাকে নামবার জন্যই মূল সড়ক ত্যাগ করে কাঁকর বিছানো সরু ঘুরপথ ধরেছিল চক্রযান। ভেবে গর্ব হচ্ছে রীতার। দূরত্ব শকটের আকৃতিকে ক্রমশ খর্ব করেছে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সবুজ সমুদ্র পেরিয়ে দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে পাল নামানো মাস্তুলবিহীন প্রাচীন কোনো জলযান। আকাশের দিকে মুখ ফেরালো রীতা। সূর্য আশ্বাস দিল চোখ ঝলসে দিয়ে। পিছন ফিরল রীতা। তার স্বচ্ছ চোখের তারায় ঘন নীল স্ফটিক পর্বতমালার অগুন্তি শিখরকে পিছনে রেখে সবুজ ঢেউয়ের উপত্যকা কাঁপছে ঘাসের ডগায় ডগায়। সমুদ্রে ঝাঁপ দিল রীতা। উচ্ছ্বাস বারবার ছুড়ে দেয় তাকে। লোফালোফি চলে দেহের সঙ্গে মনের, উথাল পাথাল ভাষা আর ডোবা। আনন্দে প্রায় শ্বাসরুদ্ধ হয়ে শেষে উঠে দাঁড়ায়। মনে পড়ে যাত্রা এখনো শেষ হয়নি। ময়ূরের মতো গর্বিত ঝুঁটি ফুলিয়ে শিকারী বাঘের মতো ধীরে সন্তর্পণে পা ফেলে রীতা। কিন্তু ছুটে চলে হরিণ। লাল আর সবুজের ডোরাকাটা একটা আবছা ঝুলন্ত হিজিবিজি স্পষ্ট হয়ে উঠছে। ৭৩ প্রদেশের ২৯২ অর্থাৎ পশ্চিম প্রান্তরের অতিথিদের সম্বর্ধিত করছে জোনাকি শিখার ফলক। সমস্ত সময় যেখানে থমকে যাবে তার বড় কাছে এখন রীতা। এক জোড়া সোনার কাঠিতে গাঁথা ওই ফলকের নিচে একা দাঁড়িয়ে রীতা আবার সাক্ষী মানল সূর্যকে। নিশ্চয়ই অয়নের আসার সময় হয়নি। একটা ক্ষীণ শব্দ আগেই শুনেছিল, এবার শুনছে অনুনাসিক প্লুতস্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে প্রাগৈতিহাসিক সরীসৃপের কান্নার রোল। শব্দের পায়ে পায়ে উঠেছে দামাল হাওয়া। বেসামাল কেশের গুচ্ছ নিশান হয়ে দিক নির্ণয় করছে বাতাসের। ভালো করে চোখের পাতা খোলাও দুষ্কর। খান্তিবিহীন শব্দকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়া, হাওয়াকে টেনে নিয়ে যাচ্ছে শব্দ। চুল উড়ছে দক্ষিণ থেকে বামে। পিছিয়ে দাঁড়ালো রীতা, দৃষ্টি সংহত করল। তার সামনে দিয়ে বাতাসের খরস্রোত নোক ঘাসের আস্তরণ আঁচড়ে নির্মূল করে প্রবাহিত। নিখুঁত দুই সমান্তরাল বিশিষ্ট মসৃণ উজ্জ্বল ধূসর সড়ককে ছড়িয়ে দিয়েছে আদিগন্ত। পিছনে নীল স্ফটিক পাহাড় থেকে সবুজের ঢল সড়কের এপারের কিনারায় এসে থমকে গেছে। আর ওপারের কিনারা থেকে আরও সবুজের, আরও সমুদ্রের সুদূরের প্রান্তে জেগে আছে সোনালি পাহাড়। সোনালি পাহাড় পিছনে ফেলে প্রদীপের শিখার মাথায় একটা ধোঁয়া যেন থরথর করে এদিকেই এগিয়ে আসছে। লক্ষ হৃৎস্পন্দন অন্তর তার আকৃতি স্পষ্টতর হওয়ার লক্ষণ ধরা পড়ছে। 10 বার মৃত্যুর পর আবার প্রাণ ফিরে পেয়ে রীতা অবিনশ্বর হল। অয়ন, অয়ন আসছে দ্বিচক্র জানে। রীতা গুঞ্জন করে, চন্দ্রিমা, চন্দ্রিমা। সবচেয়ে সুলভ উত্তাপ চালিত যন্ত্রবাহন। শহরে যার ব্যবহার নিষিদ্ধ করার জন্য চক্র দুটি অসমান ডিম্বাকৃতি। লাফিয়ে লাফিয়ে গড়িয়ে আসছে চন্দ্রিমা। রীতা 2 হাত তুলে ডাকে, অয়ন,
আমি এখানে, 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 এখানে। 2000 মাইল দূরে উড়ে যায় শব্দ হাওয়ার টানে, কিন্তু অয়ন তাকে দেখতে পেয়েছে। চন্দ্রিমা শুইয়ে রেখে অয়ন ক্লান্ত পায়ে সড়কের ওপারে এসে দাঁড়ায়। তার ম্লান চোখের দৃষ্টি হাওয়ার পর্দা পেরিয়ে রিতার উচ্ছ্বাস নিভিয়ে দেয়। অয়নের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায় রিতা। তার সারা পোশাকে ঘাসের সবুজ প্রাণের ছোপ, কিন্তু 2 পা আজানু কালিমা লিপ্ত। সড়কের প্রান্তে রিতার পায়ের তলায় ঘাসে এখানে কাজল পরা। অয়নের দিকে মুখ তোলে রিতা। তার নির্বাক ভাষা অনায়াসে পাঠ করে রিতা। সড়কের দিকে নতুন দৃষ্টিতে তাকায় রিতা। শব্দ আর হাওয়া জমাট বেঁধে গেছে এখন, আর ছুটছে শুধু চক্রযান। 20 প্রস্থ সম্মেলক সড়ক দিয়ে শব্দকে পরিত্যাগ করে হাওয়া উড়িয়ে নিয়ে চলেছে পাশাপাশি 20টি করে সাঁজোয়া গাড়ির অফুরন্ত সরীসৃপ। গতি তাদের ইস্পাতের খোলেও স্বচ্ছতা এসেছে। চক্রার ও ইস্পাতের স্বচ্ছ চলন্ত প্রাচীরের এপারে রিতা, ওপারে অয়ন। আবার তাকালো রিতা। আরেক ঝলক উপলব্ধি। কুরুক্ষেত্রের হাইওয়ের দুধারে দাঁড়িয়ে তারা। ঠিক স্থানেই পৌঁছে দিয়েছে রিতাকে, শুধু পূব পারের স্থানে পশ্চিমে। এই সড়ক লঙ্ঘন করতে হলে হয় কুরুক্ষেত্র ঘুরে আসতে হবে, নয়তো আবার ফিরে যেতে হবে শহরে, অথবা অপেক্ষা করতে হবে যুদ্ধ শান্তির। 30 শতাব্দী ব্যাপী যুদ্ধ আজ সন্ধ্যার আগে থামবে কি? শীতল হাওয়ায় শিউরে ওঠে রিতা। কুঁকড়ে যায় শরীর। আর অয়নের দৃষ্টির থেকে হতাশা মুছে দেয় দুর্ভাবনা। আকাশে তাকিয়ে সূর্য গণনা করে। সময় ফুরিয়ে যাচ্ছে। সূর্যাস্তের 2 ঘন্টার মধ্যে কাচের হিম ও কফিনে বন্দী হবে রিতা। গলার কাছে শীত বস্ত্রের পশুর লোমগুলো অয়নকে উত্তেজিত করে। রিতা আর দাঁড়াতে পারছে না। সড়কের ওপরই গতি আছে, মুক্তি আছে, অয়ন উষ্ণতা আছে, কিন্তু চলমান শব্দ বাতাসের প্রাচীরে যেন হঠাৎ চির ধরে। রিতা 1 পা এগিয়ে আসে। স্রোতে ভাটা পড়ছে যেন। আতঙ্কে চিৎকার করে অয়ন, না না, দাঁড়াও দাঁড়াও। এবার 3000 মাইল দূরে উড়ে যায় শব্দ। ইস্পাতের রথের নতুন শ্রেণী পথে নেমেছে। আরও দ্রুত শব্দকে পরাস্ত করেছে তারা, তাই বিভ্রান্ত। মরীচিকা। সড়কের কিনারায় উন্মত্ত ঝটিকার গায়ে হোঁচট খেয়ে ছিটকে পড়ে রিতা। সুদীর্ঘ এক ক্ষণকাল লড়াই চলে রিতার সঙ্গে। হাতে পায়ে নখে খিমচে ধরে মাটি। হাওয়া তবু টেনে নিয়ে নামাতে চায় তাকে সড়কে। 3 হাত দূরে বুকে হেঁটে সরে এসেছে রিতা। যন্ত্রের কুটিল নিঃশ্বাসের হলকায় পোড়া কালো ঘাসে মুখ গুঁজে হাঁপাচ্ছে। শুয়েই ঘাড় ফিরিয়ে তাকালো রিতা। চন্দ্রিমাকে দাঁড় করাচ্ছে অয়ন। ফিরে যাচ্ছে? হ্যাঁ, তুমি ফিরে যাও অয়ন, ফিরেই যাও। অয়ন পায়ের ধাক্কা দিয়ে চন্দ্রিমাকে তপ্ত উজ্জীবিত করছে। আর শীত করছে না রিতার। ক্লান্তির সঙ্গে আর লড়াই নেই, এখন বিশ্রাম। 2 হাতে মুঠো করে কালো ঘাস ছিঁড়ে নেয় রিতা। সড়কে অঞ্জলি 3000 মাইল দূরের কপট দেবতার পায়ে। অয়ন চন্দ্রিমাকে ঠেলে সড়কের দিকে এগিয়ে আসছে কেন? আরোহণ করছে না কেন? ক্লান্ত চোখে প্রশ্নও বুঝি ভালো ফোটে না। বিনা সওয়ারির চন্দ্রিমাকে অয়ন 1 ঝটকায় ঠেলে দিল, ছুড়ে দিল রক্তলোলুপ হিংস্র ইস্পাতের স্রোতে। প্রথম আঘাতেই 3 পাহাড় উঁচুতে ছিটকে গিয়ে ছত্রখান হয়ে গেল চন্দ্রিমা। আত্মতুষ্ট গতির নিরবচ্ছিন্ন শব্দধারায় ভেসে গেল না প্রতিরোধ। অতি ম্লান কণ্ঠ, কিন্তু স্পষ্ট স্বতন্ত্র উচ্চারণ। সৃষ্টি ছাড়া বেমানানের
স্পর্ধা। রীতা চমকে চকিতে উঠে দাঁড়াল। সেই মুহূর্তে আকাশ থেকে চন্দ্রিমার বিস্ফোরিত উদয় কুরুক্ষেত্রের হাইওয়ের ওপর বর্ষণ করছে 3 লিটার পিচ্ছিল কালো রক্ত। পথের ঘর্ষণকে পিছুটান জ্ঞানে উপেক্ষা করে গতির সাধনায় মত্ত যত ইস্পাতের রথ এবার পূর্ণ মুক্তি পেয়ে আচমকা আকাশে এলোমেলো উড়ে গেল। প্রলয়ঙ্কর সংঘর্ষের আগুন আর আর্তনাদ এবারও শব্দের চেয়ে দ্রুত বেগে আবার ছড়িয়ে পড়ল হাইওয়ের শুরু থেকে শেষ অবধি। মনোলোভা আতশবাজির প্রদর্শনী হাইওয়ে ভোমরার প্রাণ হরণ করে নিল। কুরুক্ষেত্রের যুদ্ধের বিধ্বস্ত সরবরাহের ভস্য জঞ্জালের ধিকি ধিকি আগুন পায়ে মারিয়ে 3 বসন্ত 17 দিন পরে হাইওয়ের ঠিক মধ্যিখানে তারা পরস্পরকে লাজুক দ্বিধা ভরে স্পর্শ করল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org